আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অ্যাকচুয়ালি এই টপিকটা আমরা কোয়ান্টাম নাম্বার আমরা জানি বা অনেক লেকচার আমরা দেখিও, বাট এখানে একটা টপিক থাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ওই জায়গায় অনেকের প্রশ্ন থাকে যে এখানে প্লাস এল কোত্থেকে আসে, মাইনাস এল কোত্থেকে আসে, জিরো এগুলো কোত্থেকে আসলো বা এটা কীভাবে, এই জায়গায় কিন্তু আমরা অনেকেই বুঝি না ব্যাপারগুলো। ইভেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মধ্যে যেই প্লাস এল কোনটাকে ধরতে হবে এবং মাইনাস এল কোনটাকে ধরতে হবে এ নিয়ে অনেক সময় তর্ক হয়। পাশাপাশি এটা রিলেটেড, এটা কেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটের সাথে এখানে রিলেশনটা কি এবং এটার সাথে জড়িত জিম্যান প্রভাব সেটাও আমাদের জানা উচিত। যেমন ধরো এটাকে আমরা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, যেখানে শ্রোডিঞ্জার সমীকরণ থেকে আমরা দেখি সাই হচ্ছে ওয়েভ ফাংশন। সাই হচ্ছে ওয়েভ ফাংশন। শ্রোডিঞ্জার সমীকরণ থেকে আমরা যদি সাইকে সলভ করি তাহলে এখান থেকে আমরা তরঙ্গের ইলেকট্রনের যে তরঙ্গের বিস্তৃতি সেটা ত্রিমাত্রিকভাবে কোথায় ইলেকট্রন থাকতে পারে সেটার একটা সম্ভাব্যতা আমরা পাই। তো সেখান থেকে কার্তেশীয় যে স্থানাঙ্ক, অর্থাৎ এখানে যদি এক্স অক্ষ হয়, এখানে যদি ওয়াই অক্ষ হয়, যদি জেড অক্ষ হয়, ত্রিমাত্রিকভাবে কার্তেশীয় স্থানাঙ্ককে যদি আমরা ট্রান্সফার করি পোলার কোঅর্ডিনেটে, অর্থাৎ এখানে এক্স হবে আর, ওয়াই হবে থিটা, জেড হবে ফাই, এইভাবে যে কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি পাই সেখান থেকে কিন্তু আমি কোয়ান্টাম নাম্বার ধারণা পাই। কোয়ান্টাম নাম্বার ধারণা কিভাবে আসছে আমি যদি এইভাবে দেখাই, এটা ওয়াই, এটা যদি জেড হয়, অর্থাৎ এখানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, এটা আমরা গণনা করি। কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি আমরা ট্রান্সফার করি পোলার কোঅর্ডিনেটে, ধরি এই জায়গাটা ইলেকট্রন ছিল, তো মূল বিন্দু থেকে ডিসটেন্স এটা হচ্ছে আর, ওয়াই অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করতেছে এটা হচ্ছে থিটা, এবং এই পয়েন্টটা বরাবর যদি নিচে নামানো হয় তাহলে যে এক্স জেড যে প্লেনটা, এই প্লেনের সাথে সে কত অ্যাঙ্গেল তৈরি করে এটা হচ্ছে ফাই। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি কি তথ্য পাই, এই আর থেকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাই, যেটা তোমরা অলরেডি জানো, এটা অনেক তোমরা খুব সহজেই এগুলি বই থেকে ধারণা পাও। থিটা থেকে আমরা পাই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা উপশক্তি স্তর ধারণা দেয়, আর এই ফাই থেকে আসে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখান থেকে স্পিন কোয়ান্টাম নাম্বার আসে না। আচ্ছা যাই হোক, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমরা কি লিখি, প্লাস এল, জিরো, মাইনাস এল। এই প্লাস এল এর অর্থটা কি, কেন এটা আসলো, জিরোর অর্থটা কি, কেন এটা আসলো, মাইনাস এল এর অর্থ কি, কেন এটা আসলো, এগুলো আমাদের জানা দরকার। এবং এটা কেন চৌম্বক কোয়ান্টাম নাম্বার নাম হলো, এর সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে জিম্যান ইফেক্ট। তো আসো আমরা একটু দেখি। আচ্ছা আমরা এখন দেখি যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই জিনিসটা কিভাবে আসছে। এখানে একটা প্রশ্ন হয় যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের যে মান সেটা আমরা দেখি যে m সমান প্লাস এল, জিরো, মাইনাস এল। তো এখান থেকে আমরা যদি ধরে নিই এল এর মান হচ্ছে যদি 1 হয় তাকে আমরা কি বলি, পি সাবশেল বলি। তাহলে এল এর মান 1 হলে m কি হয়, প্লাস 1, 0, মাইনাস 1 আমরা লিখি। তো কোনো একইভাবে লিখে এটাকে কখনো px ধরে, এটাকে কখনো py ধরে, এটাকে কখনো pz, আবার অন্যরকম আমরা পাই। তো অ্যাকচুয়ালি কিভাবে px, py, pz এর ধারণাটা আসলো, অ্যাকচুয়ালি এটার সাথে জিম্যান প্রভাবটা জড়িত। আমাদের বই যদি আমরা দেখি যে জিম্যান প্রভাব কি, আমরা এটা পাই যে একটা সূক্ষ্ম রেখা, আলোক রেখা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। আমরা যখন বোর মডেলের ত্রুটিটা পড়ি তখন সেখানে লেখা থাকে যে জিম্যান প্রভাব ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ বিজ্ঞানী নিলস বোর শুরুতে উনি দেখাইছেন অরবিট, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ এমন দেখাইছেন 1, 2, 3, কিন্তু ধরার কথার কথা এই 3 শক্তি স্তরে এখানে যে আবার 3s, 3p, 3d এটা যে ছিল ওটা কিন্তু উনি দেখান নাই, এটা দেখাইছেন সমারফিল্ড। পরবর্তীতে জিম্যান, বিজ্ঞানী জিম্যান এবং স্টার দুইটা একসাথেই, তো মূলত আমরা জিম্যান হিসেবে জেনে থাকি। জিম্যান আবার দেখাইছেন যে এখানেও আবার বিভাগ কি 3px, 3py, 3pz। অ্যাকচুয়ালি এগুলার অস্তিত্বই এগুলা আমরা পাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে, যেটা জিম্যান প্রভাব থেকে আমরা পাই। সো এখানে আসলে একটু দেখি যে ব্যাপারগুলো আসলে কি।
ধরি একটা কক্ষপথ, যে কোনো একটা কক্ষপথ আমি ধরলাম n-তম কক্ষপথ। এখানে ধরো এই কক্ষপথটা হচ্ছে n-তম, যে কোনো একটা শক্তি স্তর, তার মধ্যে ধরো এগুলো হচ্ছে অরবিটাল। একটা সাবশেলও ধরতে পারো, সাবশেলের মধ্যে এগুলো হচ্ছে অরবিটাল। এখন আমি আরবিট্রারি ধরলাম, আমি ইলেকট্রনের গতিপথ ঠিক পারফেক্টলি দেখাচ্ছি না, জাস্ট বোঝানোর স্বার্থে আমি তিনটা সেগমেন্টে ভাগ করলাম। অবশ্যই মনে রাখতে হবে যে এই গোলকটা কিন্তু একটা সার্কেল না, একটা স্পেয়ার ভাবতে হবে, ফুটবলের মতো গোলক, ত্রিমাত্রিক। চিত্রে আমরা দ্বিমাত্রিক দেখতেছি। ধরো এখানে একটা সাবশেল, একটা অরবিটালের মধ্যে তিনটা অরবিটাল আছে, তিনটা অরবিটাল লাইক ধরো px py pz, একটা ধরো এইভাবে ঘুরতেছে, একটা ধরো এইভাবে ঘুরতেছে, আর একটা ধরো এইভাবে ঘুরতেছে। তো তারা এখানে যে আছে সেটা বলতে আমরা কি বুঝাইতেছি, সেটা বলতে বুঝাইতেছি ধরো তারা ডিজেনারেট স্টেটে আছে, অর্থাৎ px py pz, এটাকে বলা সমশক্তি, যাকে বলা হয় ডিজেনারেট মানে সমশক্তি। তো এখানে যে px py pz যে আছে, এটা তো আমরা খালি চোখে বুঝবো না। অরবিটালের যে কোনো জিনিস, অরবিটালের যে কোনো একটা উপস্থিতি, ইলেকট্রনের উপস্থিতি আমরা খালি চোখে দেখতে পারি না, সেখানে আমরা বর্ণালী প্রয়োগ করি, স্পেকট্রাম দিয়ে দেখা হয়। যেমন আমার হার্টবিট এখানে যদি ভিতরে কোনো ফাটল হয়, আমরা খালি চোখে দেখি না, এক্স-রে করলে ভিতরের চিত্রটা দেখা যায়। ঠিক একইভাবে আমরা এটার অস্তিত্ব পাবো কিভাবে, কেন বর্ণালীর কথাটা আসে, কেন জিমেন প্রভাবে কেন আসলো যে একটা রেখা কেন সূক্ষ্ম রেখা বিভক্ত হয়, কারণ বর্ণালী দিয়েই কিন্তু ইলেকট্রন ওই জায়গাটাতে থাকে এটা বোঝা যায়। তো সেই হিসেবে তো px py pz এটা যে তিনটা, এটাকে জানা ছিল না। এটা কি মনে হইতো যে এটা একটাই ছিল, শুধু p, শুধু এটাই জানা ছিল যে p সাবশেল, বাট এর ভিতরে যে px py pz যে আছে এটা কিন্তু আগে থেকে জানা ছিল না, এই অরবিটালের ধারণাটা। তো কিভাবে এটা আসে, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ধরো এটা ছিল কিন্তু আমরা বুঝতেছিলাম না, px py pz ছিল, ভিতরে এইভাবে ইলেকট্রনগুলো ছিল যেটা আমরা বুঝতে পারি না। তো জিমেন কি করলেন, জিমেন করলেন কি একটা সোর্স থেকে, যে কোনো একটা সোর্স থেকে রেডিয়েশন বের করতেছে, শক্তি বিকিরণ হচ্ছে। তো এই শক্তিটা একটা রেখা ধরো যখন বের হয়, উনি জাস্ট দেখছে যে যদি এর পাশে চুম্বক রাখা হয়, চুম্বক ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল যদি ম্যাগনেট রাখা হয়, তাহলে এই জিনিসটা স্প্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে দেখি যে স্যাম্পল, এখানে একটা স্যাম্পল রাখা, স্যাম্পল থেকে একটা রেডিয়েশন বের হচ্ছে, একটা লাইন আমি পাচ্ছি, একটাই লাইন আমি পাই। বাট এটাকে যদি আমি এখানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি যেটা জিমেন করছেন, তো চৌম্বক ক্ষেত্রে রাখার ফলে দেখা গেল এটা একটা না, বরং এটা সূক্ষ্মভাবে আরো তিনটা রেখা পাওয়া যেত, সূক্ষ্ম ফাইন স্ট্রাকচার যাকে বলা হয়। অর্থাৎ কম্পিউটার ধরো আমি একটা সিগন্যাল পাবো, খুব সূক্ষ্ম একটা লাইন পাবো, কিন্তু দেখা যায় এটাকে যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয়, চুম্বক ক্ষেত্রের প্রভাবে এটা একটা না, বরং তিনটা ধরো লাইন হয়ে গেছে, ফাইন স্ট্রাকচার হয়ে গেল, তিনটা সূক্ষ্ম বিভাজনের মধ্যে আছে। তো এটা কেন হইল? একটা চুম্বক দিলে এমন হয়, চুম্বক না দিলে একটা, চুম্বকে সেট করলে তিনটা হচ্ছে, চুম্বক সরাই ফেলে হচ্ছে একটা। তাহলে এটার ব্যাখ্যাটা আসলে কি হয়, কিভাবে দেওয়া যায়? তো তখন এটা দেখানো হয়, প্রমাণ হয় এইভাবে যে আমরা জানি, সবাই এটা আমরা পড়ে আসছি অলরেডি, ইলেকট্রন যদি প্রবাহ হয়, কারেন্ট তুমি যদি দাও, কারেন্ট যদি আই, একটা বৃত্তাকার পথে যদি কারেন্ট চলে, তাহলে তোমরা সবাই জানো সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। এটা আমরা ম্যাক্সওয়েল জনিত যে ত্রুটি ছিল রাদারফোর্ড, সেটাতে আমরা দেখছিলাম। অর্থাৎ যদি কারেন্ট এভাবে যায় তাহলে একটা ম্যাগনেট তৈরি হয়, লাইক ধরো এখানে নর্থ পোল, এখানে ধরো সাউথ পোল। বাট আমরা এখন চিন্তা করব কিন্তু ইলেকট্রন, আমরা জানি কারেন্ট তার বিপরীত দিকে যায়। যদি ইলেকট্রনের কথা বলি তাহলে ইলেকট্রন হবে উল্টা দিক, ধরো এইভাবে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের যদি গতি হয় তাহলে জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হবে, এটা হবে নর্থ পোল, এটা হবে সাউথ পোল। তাহলে আমরা জানি যে ইলেকট্রন যদি ফ্লো হয়, তার যেভাবে ফ্লো হচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। অর্থাৎ আমি যদি এইভাবে দেখাই, ধরো এই যে এটা ইলেকট্রনটা কক্ষপথ, ইলেকট্রন যে একটা কক্ষপথ হয়, ধরো ইলেকট্রনটা এই কক্ষপথে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, ধরো এই যে এইভাবে ঘুরতেছে, তাহলে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এই যে দেখো, এই যে এই কলমটা দিকটা হচ্ছে ম্যাগনেট।
যদি ইলেকট্রন এভাবে ঘুরে তাহলে এভাবে ঘুরলে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আমরা পাই ফিজিক্সে। সো যদি একটা কক্ষপথ ধরে নিই যে একটা ইলেকট্রন এভাবে দৌড়াচ্ছে, ডেফিনেটলি সেখানে একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে, যার দুটো পোল হয়, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল। তাহলে আমি একটা ম্যাগনেট ভাবতে পারি এখানে। ইলেকট্রন যদি ঘুরে একটা কক্ষপথে তাহলে একটা টিনি ম্যাগনেট, খুব দুর্বল একটা ম্যাগনেট তৈরি হয়। তো এখন এই যে এনতম কক্ষপথ অরবিট, ধরে একটা কক্ষপথ অরবিট, এখানে সাবশেল ছিল, অরবিটাল ছিল, ধরো একটা px, ধরলাম এটা px, ধরো একটা ধরো py আর ধরো pz। বাট আমরা এটা তো বুঝতে পারি নাই যে এখানে তিনটা যে আছে, শুধু আগে জানতো সমারফিল্ড পর্যন্ত জানতো শুধু p, বাট এখানে যে আরো বিভাজন যে আছে এটা কিন্তু কেউ জানতো না। তো যখন নাকি এইটা পরীক্ষা চলতেছিল যে একটা সোর্স থেকে যখন রেডিয়েশনটা বের হয়, ওই সোর্সকে যদি ম্যাগনেটের মধ্যে রাখা হয় তখন কি হয়, একটা জিনিস খেয়াল করে দেখো। আমি এই জিনিসটা এভাবে যদি বলি, যে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এই জিনিসটা এভাবে বোঝাচ্ছি যে এই জিনিসটা ধরো এইটা, অর্থাৎ ধরে নিলাম এইটা ধরো একটা অরবিটালে, যে এই অরবিটালটা আমি আলাদা করে দিলাম, তাহলে এখানে একটা ম্যাগনেট কাজ করতেছে এইভাবে, ধরো এখানে একটা ম্যাগনেট ফোর্স কাজ করতেছে, এখানে ধরো নর্থ পোল আর এখানে হচ্ছে সাউথ পোল। এটা যদি এইভাবে ঘুরতেছে, ধরো আরেকটা যে এই যে কক্ষপথ, একটা হচ্ছে এইটা, যে এটার জন্য এটা ধরলাম, জাস্ট ম্যাগনেট ডিরেকশনটা দেখাচ্ছি। আবার ধরো আরেকটা ধরো এইভাবে ঘুরতেছে, যে এইভাবে ঘুরতেছে এটাকে, অথবা এটাও দেখাতে পারো, এটা যে ঘুরতেছে আমি এইভাবে দেখাচ্ছি, তাহলে এটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে আমার। আবার ধরো আরেকটা এইভাবে ঘুরতেছে, ধরে যে এটার ম্যাগনেটিক ফোর্স হবে এমন, তাহলে এখানে নর্থ পোল এটা, আর এটা হবে সাউথ পোল, এটা হবে নর্থ পোল, এটা হবে সাউথ পোল। এইভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেট ভাবতে পারি। অর্থাৎ এই তিনটা একটা কক্ষপথে, আমি বোঝানোর স্বার্থে এই যে এটাকে আমি এখানে দিলাম, তো ইলেকট্রন বৃত্তাকার মধ্যে ঘুরতেছে, এখানে একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হবে, নর্থ পোল সাউথ পোল। আরেকটা ধরো এইভাবে ঘুরতেছে, ওটাকে আমি আলাদাভাবে দেখাচ্ছি যে এইভাবে যদি ঘুরে তাহলে এখানে একটা ম্যাগনেট তৈরি হবে। আরেকটা যদি এইভাবে ঘুরে তাহলে সেটা হচ্ছে এইটা, আমি আলাদাভাবে দেখাচ্ছি বোঝানোর স্বার্থে। অর্থাৎ এটা দিয়ে আমরা কি বুঝতেছি, এটা দিয়ে আমরা বুঝতেছি ধরো এই যে ম্যাগনেট, হ্যাঁ, একটা ধরো এইভাবে ঘুরতেছে, এইভাবে এই যে পুরো গোলকটা, আমাদের পুরো গোলকটা, এই গোলকের মধ্যে একটা এইভাবে ঘুরতেছে, এইভাবে কক্ষপথে, এই কক্ষপথ পুরাটা ঘুরতেছে, তার ম্যাগনেট ফোর্স এটা, অর্থাৎ এই যে এটা। আরেকটা ধরো এইভাবে আছে ধরো, তো ওই গোলকের মধ্যেই, ওই গোলকে একটা এইভাবে, আরেকটা ধরো এই যে এইভাবে, এই জিনিসটা এইটা ধরো তুমি, তাহলে এইভাবে যদি ঘুরে, তার এই ঘূর্ণনের জন্য তার ম্যাগনেট হবে এইভাবে, অর্থাৎ এই যে এইটা। আর যদি আরেকটা এইভাবে থাকে, এইভাবে থাকে, অর্থাৎ এইভাবে যদি ঘুরে তাহলে তার ম্যাগনেট হবে এদিকে, অর্থাৎ এই যে এইটা। তার মানে কক্ষপথে ঘুরতেছে কিভাবে, ধরো অনেকটা এইভাবে, এই যে এইভাবে, অর্থাৎ সে পুরা সাবশেল যদি আমি দেখাই, পুরা সাবশেলটার মধ্যে এইভাবে পুরাটা নিয়ে ঘুরতেছে এইভাবে। তো এই জিনিসটা একটা উপরে একটা তৈরি করে ফোর্স। আবার দেখো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমন, এই জিনিসটা হচ্ছে ধরো তোমার এইভাবে ঘুরতেছে অথবা এইভাবে ঘুরতে পারে, অর্থাৎ এই অ্যারোটা হচ্ছে এটা এমন হতে পারে, এমন। তার মানে আমি বলতে পারি এভাবে যে এইটা এমন হতে পারে, এটা এমন হতে পারে, এখানে একটা কোণ তৈরি হয় ধরো এমন, উপরে একটা। আবার যেটা এইদিকে ঘুরতেছে, নিচ দিয়ে ঘুরতেছে, ধরো নিচ দিয়ে এমন, ধরো ওইটার জন্য আরেকটা তৈরি হচ্ছে এমন, আরেকটা এইভাবে। সো এইভাবে আমরা কি পাচ্ছি, এভাবে আমরা তিনটা দিক পাচ্ছি। আমি বেশি জটিলের দিকে যাচ্ছি না, জাস্ট সিম্পলি আমি এই কথাটা বলতে চাই যে যদি ইলেকট্রনটা এই জায়গায় থাকে, কক্ষপথে ঘুরতে থাকে, তার ম্যাগনেটটা এইদিকে কাজ করবে। যদি এইভাবে ঘুরতে থাকে, তার ম্যাগনেটের ডিরেকশনটা এদিকে কাজ করতেছে। আর যদি আমি এটাকে এইভাবে রাখি, তার যদি ঘুরে বৃত্তায় যে কক্ষপথে ঘুরতেছে ইলেকট্রনটা, তাহলে তার ম্যাগনেটটা এদিকে কাজ করবে। তিন দিকে আমি দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে যার মতো ঘুরতেছে তাতে কোনো সমস্যা নেই। এই অবস্থায় ধরো একটা px, একটা py, একটা pz, তাদের এনার্জি সবার সেম, তারা সমশক্তিতে অবস্থান করতেছে। এদেরকে বলা হয় ডিজেনারেট। এটাকে কি বলা হয়? ডিজেনারেট, তারা সেম এনার্জি ছিল। আচ্ছা, এখন যেটা করা হবে, ধরো আমি যদি এই অবস্থায়
যেই পরমাণুর মধ্যে এটা ছিল, ইলেকট্রনটা ছিল px py pz ডিজেনারেট সমশক্তি। এখন এইটার মধ্যে যদি একটা ম্যাগনেট সেট করে দেই, এখানে একটা বাহ্যিক ম্যাগনেট যেখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল, অর্থাৎ এখানে যদি একটা ম্যাগনেট আমি সেট করে দেই, যে ম্যাগনেটটা এখানে নর্থ পোল আর ওখানে সাউথ পোল, এই ম্যাগনেটটা কোথা থেকে, এটা এক্সটার্নাল, যেটা বাইরে থেকে দেওয়া হয়। তাহলে খেয়াল করে দেখো, ওই আগের জায়গাতে আমি থাকি, এইভাবে ছিল নর্থ পোল সাউথ পোল, আর এটা ছিল এইভাবে নর্থ পোল সাউথ পোল, আর ছিল এইভাবে নর্থ পোল সাউথ পোল। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি খেয়াল করো, ফার্স্টে এখানে চারদিকে কিছুই ছিল না, সে স্বাভাবিক ছিল, তার এনার্জি সেম ছিল, সবগুলো সেম ছিল। তো যার ফলে এখানে তুমি যদি এক্সাইটেশন করো, ধরো আমি একটা মৌল ধরলাম, কোন একটা মৌল ছিল এমন, ধরো 2px 2py 2pz, ধরো এখানে একটা ইলেকট্রন ছিল, আমরা জানি না, যেটাকে আমরা হয়তো লিখতাম 2p1 এ লিখতাম, এটার ভিতরে আরো যে আছে এটা হয়তো আমরা জানতামই না। ধরো এখন এখানে উপরে ধরো 3s, তো তুমি কি করলা, তুমি বাইরে থেকে এনার্জি দিছো, শক্তি দিয়ে দেওয়ার পর এটা উত্তেজিত হয়ে উচ্চ স্তরে চলে গেল, এখানে চলে গেল। আচ্ছা, যখন তুমি সোর্স থেকে শক্তিটা দেওয়া বন্ধ করে দিবা, অফ করে দিবা, ইট উইল কাম ব্যাক, এটা আবার ফিরে আসবে। এখন ফিরে যে আসবে, সে চাইলে এখানেও আসতে পারে ফেরত, সে চাইলে এখানেও আসতে পারে ফেরত, সে চাইলে এখানেও ফেরত আসতে পারে, যে কোনো এক জায়গায় আসতে পারে। কিন্তু বিকিরণ যখন হবে একটাই হবে, কেননা এই 3s থেকে এই যে এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা, যে এই যে এই গ্যাপটা সবার জন্য সেম, এনার্জি গ্যাপটা সবার জন্য সেম। অর্থাৎ 3s থেকে 2px এ পড়লে যেই কথা, 3s থেকে 2py এ পড়লো সেই কথা, 3s থেকে 2pz এ পড়লো এই একই কথা, কেননা এনার্জি গ্যাপটা কি সেম, যেহেতু তারা ডিজেনারেট সমশক্তি ছিল। তো এখান থেকে একটাই বিকিরণ হচ্ছে, একটাই বিকিরণ ডিটেক্টরে ধরা পড়তেছে। অর্থাৎ কি হলো, এর মানে বুঝাইলো 2p1 শক্তি নিয়ে উত্তেজিত স্তরে গেল, 3s এ গেল। তো তুমি যখন সোর্স অফ করে দিলা, সে আবার আগের জায়গায় যদি ফেরত আসে, তাহলে ওই একটা বর্ণালী ছাড়বে। এখান থেকে কিন্তু শুধু pটাই পাওয়া যাচ্ছে, বাট px py pz যেখানে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কেননা আবারও বলতেছি px py pz তারা সেম এনার্জি লেভেল, অর্থাৎ এখানে পড়ুক বা এখানে পড়ুক বা এখানে পড়ুক, এনার্জি গ্যাপটা সেম। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমি একটা ম্যাগনেটের মধ্যে সেট করি, সেম ব্যাপারটাকে, তখন কি হচ্ছে তুমি দেখো, আমরা দেখতেছি যে এখানে ম্যাগনেটিক ফোর্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। খেয়াল করো, ম্যাগনেটিক ফোর্স বাহ্যিক যে ক্ষেত্রটা আমি দিলাম এখানে যাচ্ছে। তো এখন কি ঘটবে, এখন ঘটবে কি দেখো, আগে যখন ইলেকট্রন ঘুরতেছিল এইভাবে, যেটা এইভাবে ঘুরতেছিল, তার কোনো প্রভাব পড়বে না, কেননা নর্থ পোল এবং সাউথ পোল উভয়ের জন্যই সমান দূরত্বে আছে, সমান দূরত্বে, এটা যেমন ছিল তেমন। আচ্ছা, কিন্তু যেটা নাকি এই পথে ঘুরতেছিল তার জন্য কিন্তু একটু বিপদ হয়ে গেল। কি বিপদ দেখো, এইভাবে ইলেকট্রনটা ঘোরার ফলে তার যে ম্যাগনেটটা, ইলেকট্রনের নিজস্ব ম্যাগনেটটা যে তৈরি হয়, এখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল, তুমি খেয়াল করে দেখো, বাহ্যিক যে চুম্বক ক্ষেত্র এখানে নর্থ পোল সাউথ পোল, এই নর্থ পোলের সাথে এই নর্থ পোলের কি হবে, বিকর্ষণ হবে। এই সাউথ পোলের সাথে এই সাউথ পোলের কি হবে, বিকর্ষণ হবে। কিন্তু আমরা জানি তারা তো কোয়ান্টাইজড, কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানি তারা কি কোয়ান্টাইজড, মানে কি সে বাধ্য, ওই জায়গায় আটকানো, সে চাইলেই এই জায়গা থেকে বেরোতে পারবে না। এখন সে যদি এই জায়গায় আটকানো, সে যখন ইলেকট্রনটা ঘুরবে, কক্ষপথে যখন ঘুরবে, তার কিন্তু কষ্ট হবে, তার বাধার সম্মুখীন হবে। সে বাধাকে এই বাহ্যিক ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা যখন এভাবে যাবে, অর্থাৎ নর্থ পোলকে বিকর্ষণ করে, সাউথ পোল কি করবে, বিকর্ষণ করবে। এখন তুমি ভাবো যে যে এভাবে ঘুরতেছিল তার উপর ম্যাগনেটিক কোনো ফোর্স নেই, অর্থাৎ এখানে ম্যাগনেটিক ফোর্স, তার ম্যাগনেট এভাবে মাঝখানে 90 ডিগ্রি, cos 90 উপাংশ হলে 0 হয়, এখানে ম্যাগনেট কোনো ক্রিয়া করতেছে না। কিন্তু এখানে তো এটা তো 90 অবস্থায় নাই, তো এখানে বিকর্ষণ হচ্ছে বিধায় এই কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরবে তার বেশি এনার্জি লাগবে। আচ্ছা, এবার নিচেরটা দেখো, এখানে যে ইলেকট্রনটা ঘুরতেছে, এখানে নর্থ পোল আর যে সাউথ পোল তৈরি হয় ইলেকট্রনের ঘূর্ণনের ফলে, এখানে কিন্তু আকর্ষণ হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু এটা আরামে ঘুরবে। জাস্ট একটা উদাহরণ দিই, ধরো তুমি রাঙামাটি গেছো, কাইকিং করবা,
রাঙামাটি যে লেকের পাড়ে চলে গেছো, নৌকা মানে তুমি কাইকিং করবা ধরো। এখন পানিতে ধরো, এই যে ধরো পানি, তোমরা তিনজন কাইকিং করতেছো, ধরো একজন এদিকে ডিরেকশন, আরেকজন এদিকে ডিরেকশন যাচ্ছে, একজন ওদিকে যাচ্ছে, আরেকজন এদিকে যাচ্ছে ডিরেকশন কাইকিং এর সময়। তো এখানে কোনো বাতাস নাই, কোনো ঝড় নাই, তুফান নাই, সবাই সমানভাবে যাচ্ছে, কারো কোনো অতিরিক্ত বাধার সম্মুখীন হতে হচ্ছে না। ধরো সে তার আরাম মতো যাচ্ছে, সে তার আরাম মতো যাচ্ছে, সে তার আরাম মতো যাচ্ছে, এটাকে বলা হয় সমশক্তি, যেটা এখানে ছিল। কিন্তু যদি হঠাৎ এমন হয় যে একটা ঝড় তৈরি হইল, 3 নম্বর বিপদ সংকেত, এখান থেকে ধরো প্রচুর বাতাস এখান দিয়ে যাচ্ছে, ধরো প্রচুর বাতাস এখান দিয়ে, ধরো প্রচুর বাতাস যাচ্ছে, ধরো আল্লাহ তাআলা একটা বাতাস ঝড় এখান থেকে দিয়ে দিলেন। এখন তোমরা তোমাদের যুক্তি দিয়ে বলো যে যেই নৌকাটা এভাবে যাচ্ছে, ধরো সে আগের মতো, তার কোনো এফেক্ট হচ্ছে না, কিন্তু যে নৌকাটা এদিকে যাচ্ছে এই দিক দিয়ে, তো বাতাস এই দিক দিয়ে, তাহলে তো তোমার এমন হবে যে তোমার যে বৈঠাটা সেটাও চাপ দেওয়া লাগবে না, ফোর্স দেওয়া লাগবে না, ওইটা দেওয়া ছাড়াই এটা অটোমেটিক চলবে। তার মানে এই নৌকাটা যদি তুমি বাতাসের দিকে চালাইতে চাও, বাতাসের দিকে, তাহলে তোমার এনার্জি কম লাগবে, কেননা বাতাস পানির উপর দিয়ে যখন যাবে, তোমার নৌকার যখন ফেভারে থাকবে, তখন তুমি অটোমেটিক নৌকা চালাতে পারতেছো, তোমার আরামে তুমি চলতে পারতেছো। তো এখানে তোমার এনার্জি কম লাগতেছে, তো এখানে যে চলতেছে তার চেয়েও কম এনার্জি লাগবে তার যে বাতাসের পক্ষে চলতেছে। আর তার কি হবে, যে নাকি বাতাসের বিপক্ষে চলতেছে, তার তো ধরো এই পথে সে যেতে বাধ্য। এখন এই বাতাস যাচ্ছে এদিকে আর সে যাচ্ছে এইদিকে, অর্থাৎ এইভাবে বিপরীতভাবে ক্ল্যাশ হচ্ছে, তাহলে এই বাতাসের বেগের বিরুদ্ধে তাকে বৈঠা বেয়ে নৌকা বাইরে তাকে আগাইতে হবে। তার মানে তার তো এখানে বেশি শক্তি খরচ হচ্ছে। অর্থাৎ যদি এখানে একটা ম্যাগনেট সেট করা হয়, যেটা নাকি বাতাসের প্রবাহ তুমি দিয়ে দাও, তাহলে তাদের এনার্জি সেম থাকবে না, যেটা এইভাবে ছিল তার কোনো প্রভাব নাই, সে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই। যেটা এদিকে যাচ্ছিল তার এনার্জি কমে যাবে, কেননা বাতাস তাকে সহযোগিতা করতেছে, তার নৌকার ওই যে বৈঠাটা ওটার প্রেসার দিতে হচ্ছে না, সে আরামে, তার এনার্জি কমে যাচ্ছে। আর এইটার এনার্জি বেড়ে যাচ্ছে কেন, কারণ দেখা যাচ্ছে যে এটা বাতাসের বিরুদ্ধে চলতেছে। তো বাতাসের বিরুদ্ধে চলতে গেলে বাতাস আসতেছে এদিকে, এটাকে এদিকে চলতে গেলে তাকে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হইতেছে। তারপরে বলা যায় যে বাতাস আসার পর তাদের এনার্জি ভিন্ন হয়ে গেল। ঠিক একইভাবে এখানে কোনো চুম্বক তুমি দাও নাই, যে যার মতো ঘুরতেছিল, সেম এনার্জিটাকে বলে ডি জেনারেট, সমশক্তি। এটা ডি জেনারেট সমশক্তি। যদি এই জায়গায় তুমি একটা নর্থ পোল আর সাউথ পোল রেখে দাও, বাহ্যিক একটা চুম্বক ফিল্ড তুমি রেখে দাও, যেমন এই জায়গায় রাখা হয়েছে, তখন কি হচ্ছে, এটা যেখানে ছিল তার সেম, তার কোনো প্রভাব পড়ে না। ধরো এটা px, কথার মধ্যে এটা px, ধরো এটা py ছিল, এটা ধরো py ছিল, ধরো একটা px, একটা py, একটা কি pz। তো py যেটা, তার কিন্তু অনেক বেশি এনার্জি খরচ হচ্ছে, আর যে pz যেটা, ধরো এটা pz, তার কিন্তু এনার্জি কম লাগতেছে, কারণ নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করতেছে, নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করতেছে, সে তো আরামে, সে তো চুম্বকের ফেভারে আছে, চুম্বকের ফেভারে থাকায় সে তার নিজের কষ্ট করা লাগে না, চুম্বকই তাকে ধারণ করে রাখছে। বাট এটা চুম্বকের প্রতিকূলে, এটা চুম্বকের প্রতিকূলে হওয়ায় তার ঘুরতে কষ্ট হচ্ছে, তার এনার্জি বেশি খরচ হচ্ছে। ফলে দেখা গেল এখানে যেটা নাকি ডি জেনারেট ছিল, চুম্বকের অনুপস্থিতিতে যেটা ছিল এইভাবে, চুম্বকের ক্ষেত্রে রাখার ফলে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল এইভাবে। ধরো এটা py, ধরো এটা px, এটা ধরো pz। এখন এখানে যেটা ছিল ডি জেনারেট সমশক্তি, আর এখন এটা হয়ে গেল নন ডি জেনারেট, মানে কি অসম শক্তিতে পরিণত হলো। তো এখন কি হবে, ধরো এটা চুম্বক রাখা অবস্থায়, অর্থাৎ এই জায়গায় চুম্বক ছিল না, তুমি সোর্স দিছো, ইলেকট্রন লাভ দূরে চলে গেছে। ধরো এটা ছিল 2py, এটা ছিল 2px, এটা ছিল 2pz, এটা ধরো 3s ছিল। এখন একটা ইলেকট্রন ধরো যখন উত্তেজিত হওয়ার পর যখন এখানে ছিল, সে যখন পড়বে কি ঘটবে, তুমি যদি সোর্স বন্ধ করে দাও, সোর্স বন্ধ করে দিলে ইলেকট্রনটা এখানে পড়তে পারে, ইলেকট্রনটা এখন এখানে পড়তে পারে, অথবা ইলেকট্রনটা কিন্তু এখানেও পড়তে পারে। তাহলে কিন্তু আমরা এখানকার যেই গ্যাপ আর এখানকার যেই গ্যাপটা আর
এই যে গ্যাপটা সেম না, অর্থাৎ এখান থেকে এখানে গ্যাপটা বড়, এখান থেকে গ্যাপটা ছোট, এটা আরো ছোট। সো এখান থেকে একটা বিকিরণ হবে, এখান থেকে একটা বিকিরণ হবে, এখান থেকে একটা বিকিরণ হবে, তাহলে তিনটা লাইন পাওয়া যাচ্ছে। সো এই ব্যাপারটাই আমাদের এখানে বুঝতে হবে যে যেটা কি ছিল, যেটা ছিল একটু আগে সেম জাস্ট চুম্বক ছাড়া এমন ছিল, ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে গেল, যখন সোর্স বন্ধ করে দিছো ইলেকট্রনটা আবার পড়ে আসলো, পড়ে গেলে এখানে পড়তে পারে, এখানে পড়তে পারে, এখানে পড়তে পারে, যেখানেই পড়ুক না কেন তারা সেম এনার্জি, গ্যাপটা সেম ছিল, একটাই বর্ণালী পাওয়া গেছে। কিন্তু যদি এটাকে চুম্বকে রাখা হয় লাইক এমন, তাহলে এই জিনিসটা এমন হবে না, এই জিনিসটা হবে এমন। অর্থাৎ ধরো এটা 2px, এটা ধরো 2pz, এটা ধরো 2py, কথার কথা এটা ধরো 3s ছিল ওই আগে। তার এই ইলেকট্রন যখন পড়তে নেবে পড়ার সময় একটা এখানে পড়তে পারে, এটার জন্য একটা বর্ণালী হতে পারে, কারণ এখানে এনার্জি গ্যাপটা ভিন্ন। আরেকটা এখানে ওইটাই এখানে পড়তে পারে সম্ভাবনা, অথবা এখান থেকে এখানে আসতে পারে, এখানে আরেকটা বর্ণালী হবে, এখান থেকে আবার এখানে আবার পড়তে পারে, অথবা এখান থেকে পড়তে পারে, এখানে আরেকটা বর্ণালী। তো দেখা যায় তিনটা বর্ণালী পাওয়া যায়। অর্থাৎ যেখানে চুম্বক ছাড়া আমরা একটা সূক্ষ্ম রেখা পাই, একটা বর্ণালী রেখা পাই, সেখানে যদি চুম্বকের মধ্যে সেট করা হয় নর্থ পোল আর সাউথ পোল, তাহলে এই অরবিটালগুলো সমশক্তিতে না হয়ে অসমশক্তিতে পরিণত হয়, যার ফলে এক একটার মধ্যে পড়ার সম্ভাবনা বেড়ে যায়, ফলে ভিন্ন ভিন্ন বর্ণালী আসে। এখানে একেই বলা হয় যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে একটি রেখা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এখন তুমি যদি চিন্তা করো যে কেন এই তিনটা লাইন আসলো, নিশ্চয়ই তিনটা শক্তি স্তর ছিল, তার মানে এখান থেকে প্রমাণ হয় যে পি শুধু একটা না, সেখানে আরো আছে, px, py, pz ছিল। সো এখান থেকে আমরা যদি সামারাইজ করি, ডি তে আরো বেশি, এফ এ আরো বেশি, তার মানে তিনটা জিনিস মেইন আসতেছে। তিনটা জিনিস কি মেইন আসতেছে খেয়াল করে দেখো। একটা হচ্ছে যে আমাদের এই জায়গাতে, একটা হচ্ছে এই জায়গাতে কোনো প্রভাব নাই, px এ কোনো প্রভাব পড়লো না। ধরো চুম্বক এখানে 90 ডিগ্রি, চুম্বক যেদিকে যাচ্ছে তার সাথে এটা যাচ্ছে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার উপর কোনো প্রভাব নাই। এটার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে 0। আচ্ছা, এখন এইটা চুম্বকের ফেভারে না, নর্থ পোল বিকর্ষণ করে, চুম্বকের ফেভারে না হয় এটাকে আমি ধরলাম -L। আর এখানে নর্থ পোল সাউথ পোল আকর্ষণ হওয়ায়, এটা চুম্বকের ফেভারে হওয়ায় এটাকে ধরা হলো +L। সো ত্রিমাত্রিক ভাবে তিন টক্ক বরাবর সম্ভাবনা দেখা দিল। কি সম্ভাবনা দেখা দিল খেয়াল করে দেখো। সম্ভাবনা দেখা দিল এটা যে এটার ফলে চুম্বক ক্ষেত্র সেট করার ফলে আমরা তিনটা জিনিস পাই, একটা +L, একটা 0 আর একটা -L। অর্থাৎ যেটা +L তার বেশি শক্তি খরচ হচ্ছে, এটা +L তার কম শক্তি খরচ হচ্ছে, কেননা তাকে চুম্বক আকর্ষণ করতেছে, এটা চুম্বকের ফেভার। 0 কোনটা? 0 হচ্ছে এমন যেটা নাকি 90 ডিগ্রি, চুম্বক যাচ্ছে এদিকে, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, cos 90 মানে 0, কোনো প্রভাব নাই। আর -L কোনটা? যেটা চুম্বকের বিপক্ষে কাজ করতেছে। বিপক্ষে কোনটা? যে এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, বিকর্ষণ। আর +L হচ্ছে এটা যেটা নাকি নর্থ পোলের সাথে সাউথ পোলে আকর্ষণ হচ্ছে। সো এইভাবে কিন্তু ত্রিমাত্রিক ভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা তিনটা পাচ্ছি। যেহেতু L মানে 1 মানে p সাবশেল, এই সাবশেলের মধ্যে জিম্যান পরীক্ষা করে দেখলেন যে এখানে ত্রিমাত্রিক ভাবে তিনটা ওরিয়েন্টেশন হতে পারে, তিন দিক থেকে। একটা হচ্ছে কোনো ইফেক্ট নাই চুম্বকের, একটা হচ্ছে চুম্বকের পক্ষে কাজ করবে, আর একটা চুম্বকের বিপক্ষে কাজ করবে। যেটা বিপক্ষে কাজ করবে তার এনার্জি বেড়ে যায়, যেটা পক্ষে তার এনার্জি কমে যায়, এটা স্বাভাবিক থাকে। এইভাবেই কিন্তু আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা পাই। এটাই আমরা বইয়ে কখনো এই চিত্রটা, যে এই অ্যারোটা আমরা যে একটা ধরো এভাবে ঘুরতেছে, একটা এদিকে, এভাবে ঘুরতেছে একটা এদিকে, এভাবে ঘুরতেছে একটা এদিকে। অর্থাৎ আমরা কখনো এমন দেখি, শুধু এই জিনিসটা দেখে এইভাবে, এই জিনিসটা কখনো বইয়ে থাকে। এটাকে +L বলতেছে, এটাকে 0, এটাকে -L। এটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের যে ত্রিমাত্রিক বিন্যাসটা, যেটা অ্যাকচুয়ালি জিমের প্রভাব থেকে আসে, যেটা বোর মডেলের ত্রুটি হিসেবে পরিচিত, যে একটা রেখা সূক্ষ্ম রেখা বিভক্ত হয়, সেই জিমের প্রভাব বা স্টার প্রভাব থেকে আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা পাই। তো এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন হয় যে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে কিভাবে বসাবো। যেমন ধরো L এর মান যদি 1 হয়, আমরা বলি p সাবশেল। তো এখন p সাবশেলের ক্ষেত্রে এই যে m
যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটা কি কি মান দেখাচ্ছে +1 0 -1। আমরা জানি +1 প্লাস যে মানটা +L বোঝাচ্ছে ইন ফেভার অফ ম্যাগনেটিক ফিল্ড, যেটা চৌম্বকের পক্ষে কাজ করে। 0 কোনটা, যেটার উপর চৌম্বক কোনো প্রভাব ফেলবে না। আর -1 বলতে -L কোনটা হয়, সেটাই হয় যেটা ম্যাগনেটিক ফিল্ডের বিপরীতে কাজ করে। তাহলে ধরো সেই আমার কক্ষপথটা হচ্ছে এটা, এই তিনটা হচ্ছে একটা সাবশেল, একটা px, একটা py, pz। তাহলে k0 হবে, সেই 0 হবে যেটার উপর ম্যাগনেট কোনো ক্রিয়া করতে পারবে না, অর্থাৎ cos 90। যদি ধরে নিই যে এখানে যদি ধরে নেওয়া হয় যে এইটা যেটা ঘুরতেছে এটার ম্যাগনেটিক ফিল্ড এদিকে, তাহলে এখানকার চৌম্বক রেখা, যেটা চৌম্বক বলরেখা যখন যাবে এভাবে তার সাথে 90 ডিগ্রি হচ্ছে। তো 90 ডিগ্রি হলে এটা cos 90 হয়ে গেলে 0 হয়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমি px ধরতে পারি এটা, যদি x অক্ষ এটা হয়ে থাকে। আচ্ছা, আমি যদি চৌম্বক ক্ষেত্রটা এভাবে না দিয়ে এদিকে সেট করতাম এইভাবে উলম্বভাবে, তাহলে চৌম্বক সেট যদি এভাবে করতাম, তাহলে চৌম্বক বলরেখা যদি এভাবে যেত, তাহলে এটার অপোজ করতে বিপরীতে হতো, সেই ক্ষেত্রে -1 কোণ px ধরতে পারতাম। অথবা আমি যদি এখানে নর্থ পোল এখানে সাউথ পোল সেট করতাম, তাহলে হয়তো এটা আরেকটা হইতো। তাহলে এখানে যেটা বিতর্ক হয়, আমরা সব বলি যে +1 কি অবশ্যই px ধরতে হবে অথবা -1 কি px ধরতে হবে, এইটা নির্দিষ্ট করে কখনোই বলা যাবে না। আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে হয়তো একটা মান দেয়া, কিন্তু কখনো এই কথা কোনো বই লেখা নাই যে মানটা অবশ্যই -1ই হইতে হবে অথবা মানটা অবশ্যই +1ই হইতে হবে বা 0 হইতে হবে, এমন কিন্তু বলা নাই। এটা ডিপেন্ডস আপন টোটালি হাউ আই ক্যান সেট, আমি কিভাবে সেট করতে পারি সেটার উপর। আমি কিভাবে সেট করব সেটার উপর চৌম্বক ক্ষেত্রটা কারো পক্ষে কারো বিপক্ষে অথবা কারো কিছুই হবে না এমন হতে পারে। চৌম্বক সেটিংসটা ফিল্ডটা যে আমি সেট করব এমন হতে পারে, এমন হতে পারে, অন্যরকম হতে পারে, সেটা কখনোই নির্দিষ্ট করা বলা যাবে না যে +1ই হচ্ছে px অথবা -1 হচ্ছে px অথবা 0 হচ্ছে px। সো যেকোনো একটা মান কিন্তু এখানে হলেই হয়। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে যারা আমার লেকচারগুলো খুব পছন্দ করো বা দেখতে চাও, অনেকেই কমেন্টে লিখছো যে আপনার ভিডিওগুলো চাচ্ছি, লেকচারগুলো চাচ্ছি। সো যখনই কোনো লেকচার বানাবো যাতে তুমি সহজেই পাও, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যাতে আমার এই লেকচারগুলো তোমার না ছুটে।